care worker visa changes could overwhelm the NHS. ঢালাওভাবে যেভাবে ধরেন আপনার স্পেশালি কেয়ার ওয়ার্কার ভিসাটাতে আপনার রেস্ট্রিকশন গুলো এনেছে, এটা কিন্তু আপনার ডেফিনেটলি এই সেক্টরটাকে কিন্তু এফেক্ট করবেই। এই কোম্পানিটিকে জব দিতে দেওয়ার ক্ষমতা আছে কিনা, তাদের কন্ট্রাক্টস গুলো আছে কিনা, আপনার প্রত্যেকটা কন্ট্রাক্ট আছে কিনা আপনার লোকাল অথরিটির সাথে, এই জিনিসগুলো কিন্তু আগে চেক করা দরকার ছিল। কেয়ার ওয়ার্কার ভিসাটাকে কিভাবে এই এমপ্লয়াররা অ্যাবিউজ করেছে, এটাতে ওয়াইড স্প্রেড এক্সপ্লয়টেশনের হয়েছে, গভর্নমেন্টের কাছে প্রমাণ আছে। এই জন্যই কিন্তু গভর্নমেন্ট এটাতে একদম হার্ড লাইন চলে গেছে। কেয়ার ওয়ার্কার ভিসা যদি পরিবর্তন বা এটিকে রিভিউ করা না হয়, তাহলে এনএইচএস, এই দেশের এনএইচএস বড় ধরনের কর্মী সংকটে পড়বে বলে একটি সংবাদ আমরা বিবিসিতে এসছে, সেটি আমরা দেখাতে চাই। এর আগে আমরা বহুবার বলেছি এখানে যে এনএইচএস এর কিভাবে আপনার সংকটে পড়বে, এবং সেটি আসলে এখানে আমরা দেখলাম যে এই যে কেয়ার এজেন্সির মানে কেয়ার ওয়ার্কার ভিসা চেঞ্জেস কুড ওভারওয়েলম দি এনএইচএস। হ্যাঁ, অর্থাৎ তাদের কি আর্থিক সংকটে পড়ছে না কর্মী সংকটে পড়ছে, একটু যদি আপনি বুঝিয়ে বলেন কি ধরনের সংকট। দেখেন, প্রথমত হচ্ছে যে হোম অফিস আপনার মাইগ্রেন্টকে নিয়ন্ত্রণ করার জন্য বা তাদের যে নেট মাইগ্রেশন সেটাকে কন্ট্রোল করার জন্য ওনারা ঢালাওভাবে যেভাবে ধরেন আপনার স্পেশালি কেয়ার ওয়ার্কার ভিসাটাতে আপনার রেস্ট্রিকশন গুলো এনেছে, এটা কিন্তু আপনার ডেফিনেটলি এই সেক্টরটাকে কিন্তু এফেক্ট করবেই। এবং এখন আপনি দেখছেন যে একজন বস অলরেডি বলেই ফেললেন যে এটা সিরিয়াসলি তাদেরকে এফেক্ট করবে। প্রথমত দেখেন, কেয়ার ভিসাটাকে আমি জানি যে তারা বলছেন যে ওয়াইড স্প্রেড আপনার বিভিন্ন ধরনের এক্সপ্লয়টেশন হয়েছে এই কেয়ার সেক্টরে। বিভিন্ন ধরনের আপনার প্রচুর লোকজন এসেছে, তাদের হয়তো জব ছিল না, এখানে এসে তারপর তাদেরকে কোনো জব দেওয়ার কথা বলে এখানে কোনো জব দেওয়া হয় নাই, বিভিন্ন ধরনের এক্সপ্লয়টেশন হয়েছে, সেগুলো কিন্তু গভর্নমেন্ট দেখেছে। বাট গভর্নমেন্টের উচিত ছিল যে এগুলো দেওয়ার আগে, যখন আমি একটা মানুষকে একটা কোম্পানিকে দিব কতজন লোক আনার, সেটা দেখার আগে কোম্পানিটা ফাইন্যান্সিয়ালি কতটুকু ভায়াবল, এই কোম্পানিটা কি টিকতে পারবে কিনা, এই কোম্পানিটিকে জব দিতে দেওয়ার ক্ষমতা আছে কিনা, তাদের কন্ট্রাক্টস গুলো আছে কিনা, আপনার প্রত্যেকটা কন্ট্রাক্ট আছে কিনা আপনার লোকাল অথরিটির সাথে, এই জিনিসগুলো কিন্তু আগে চেক করা দরকার ছিল। বাট এগুলি করে নাই। বাট হোয়াট এভার ইট ইজ, গভর্নমেন্ট এখন যে আপনার প্ল্যানগুলো নিয়েছে এক স্টেপ বাই স্টেপ, একের পর এক, সো এই সেক্টরটাকে কমপ্লিটলি আপনার দেখেন ওভারসিজ থেকে একদমই রিক্রুটমেন্ট বন্ধ। এটা হচ্ছে একটা। আচ্ছা, ভালো কথা, এর আগে যেটা করেছিল ডিপেন্ডেন্ট আনা বন্ধ আপনার 11th of March 2024 থেকে, তারপরে ওভারসিজ থেকে বন্ধ করে দিল 22 জুলাই থেকে 2025। তারপর এই 16th of ডিসেম্বরে এসে যে কাজটা করলো, আপনার তাদের প্রত্যেকটা কস্ট অ্যাসাইন করার জন্য আপনার একটা ফি দিতে হয় এমপ্লয়ারকে, এটাকে আমরা বলি আইএসসি, ইমিগ্রেশন স্কিল চার্জ। এই স্কিম আইএসসিটা যখন আপনার ছিল আগে স্মল কোম্পানি, যে যাদের 50 নিচে এমপ্লয়ি রয়েছে, তাদের জন্য আপনার প্রতি বছর প্রত্যেকটা এমপ্লয়ির জন্য 364 পাউন্ড করে দিতে হতো। এটা কিন্তু এমপ্লয়ার দিতে হতো, এমপ্লয়ারকে পে করতে হয় কস্টটা অ্যাসাইন করার সময়। সো স্বভাবতই একটা মানুষ যখন 3 বছর অ্যাপ্লাই করবে, সো 364 ইন্টু 3 প্লাস কস্ট অ্যাসাইনের জন্য আরেকটা ফি আছে, সেটা হচ্ছে কস্ট অ্যাসাইনের ফি। সেটা আগে ছিল 199, তার পরবর্তীতে করলো 239, তারপরে করলো এক ধাপে 525, এখন হচ্ছে 525 পাউন্ড। সো এই যে কস্টগুলো আপনার একটা এমপ্লয়িকে, তারা যদি এখন এক্সিস্টিং এমপ্লয়িকে রাখতে চায়, তাদের জন্য একটা এক্সট্রা বার্ডেন, বিকজ 32% আপনার বেড়ে গেছে এই আইএসসিটা।
ইটস এ মানে এক্সট্রা লায়াবিলিটি ফর অল দ্য এমপ্লয়ার যারা কেয়ার ইন্ডাস্ট্রিতে আছে। তারা একে তো স্টাফ পাচ্ছে না। আমরা জানি যে এখন তো স্টাফ পাচ্ছে না, ওনারা তো আসলে কেয়ার ওয়ার্কার হিসেবে স্টাফ আনেন নাই। হ্যাঁ, ওনারা বিভিন্নভাবে এই বাড়ি ওই বাড়ি ওইখান থেকে টাকা নিয়ে ওইখানে কন্ট্রাক্ট নিয়ে, যে একজন আমাদের দর্শকও একজন মন্তব্য করেছেন এই কেয়ার ওয়ার্কার ভিসাটাকে কিভাবে এই এমপ্লয়াররা অ্যাবিউজ করেছে। না, ডেফিনেটলি এটা তো এখন তো আমাদের কাছে পরিষ্কার যে এটাতে ওয়াইড স্প্রেড এক্সপ্লয়টেশনের হয়েছে। গভর্নমেন্টের কাছে প্রমাণ আছে, এই জন্যই কিন্তু গভর্নমেন্ট এটাতে একদম হার্ড লাইন চলে গেছে। বাট একটা জিনিস তো মাথায় রাখতে হবে, আমার তো এখনো স্টিল নাও 150,000 এই জব এই কেয়ার ইন্ডাস্ট্রিতে আপনার এখনো শর্টেজ। আপনি এইগুলিকে কিভাবে আপনি বলছেন যে হ্যাঁ ঠিক আছে, আমি এখানকার যারা ব্রিটিশ সিটিজেন আছেন, যারা এখানকার স্থায়ী বাসিন্দা আছেন, তাদেরকে দিয়ে আপনি ট্রেন করে করবেন। বাট ওয়েন আপনার তো একটা সময় আপনি কোনো লোক পাবেন না এখানে যারা কেয়ার হোমে থাকবে তাদেরকে লুক আফটার করার জন্য। ইউ আর নট গোইং টু ফাইন্ড এনিওয়ান। তো এটা একটা উভয় সংকট পরিস্থিতি। মানে আপনি ডোর ওপেন করে দিলে আমরা এটাকে অ্যাবিউজ করছি, আবার অ্যাবিউজ করলে গভর্নমেন্ট নতুন করে ট্যাক্স আরোপ করছে, যারা এমপ্লয়ার তাদেরকে দিচ্ছে, তোমরা টাকা কামাচ্ছ আমাকেও টাকা দাও। না, সেটা ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে কি দেখেন, যারা এখানে সবাই তো আর আপনার এরকম বিজনেস করতে আসে নাই। এখানে হাজারো হাজারো আছে আপনার কেয়ার ওয়ার্ক ইন্ডাস্ট্রিতে। এটা তো অনেক বড় ইন্ডাস্ট্রি। এখানে হয়তো কিছু লোক এদিক সেদিক করেছে, বাট আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এটা একটা বিগ ইন্ডাস্ট্রি, এবং এটা এমন একটা আপনার কেয়ার ইন্ডাস্ট্রিতে আপনার এটা হচ্ছে লাগবেই। আপনার বৃদ্ধ লোককে আপনি কোথায় রাখবেন? এখানকার যারা আপনার বিভিন্ন ধরনের ডিসেবিলিটি আছে, অটিস্টিক বিভিন্ন ধরনের পিপল আছে, এদেরকে আপনি রাখার আর কোনো ওয়ে নাই। ইউ মাস্ট নিড দিস থিং। আপনার স্পেশালি যারা এল্ডারলি পারসন, তাদের তো উপায় নাই। আপনার তো তাদেরকে তো দেখাশোনার লোক লাগবে। এখানে তো আপনার ছেলেমেয়েরা তো বাবা মাকে দেখে না। সো ইউ মাস্ট নিড দেম। আর এটা গভর্নমেন্ট যেহেতু প্রোভাইড করছে, আর আপনার যদি প্রোভাইডাররা যদি জেনুইন কেয়ারার খুঁজে না পায়, এই ইন্ডাস্ট্রি তো আপনার কলাপস করবে, আপনার লোক পাবেন না তো আসলে। সো এই 150,000 এখনো ভ্যাকেন্সি আছে, বাট তাদের যে কাজটা করা দরকার ছিল, আমি আপনার উত্তরটা দিচ্ছি। আপনি বলেছেন যে হ্যাঁ উভয় সংকট, বাট অ্যাকচুয়ালি উভয় সংকট হতো না যদি আপনার গভর্নমেন্ট প্রথম থেকেই যে আমি যাকে যেই এমপ্লয়ারটাকে আমি কস্টটা দিব বা লোক আনার ক্ষমতাটা দিব, আমি তার ক্ষমতাটা আগে চেক করবো না? আই মাস্ট নিড টু সি যে তার ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটিটা আছে কিনা, তার কাজ দেওয়ার ক্ষমতা আছে কিনা। আমি এখন ধরেন একজনকে বেতন দিতে হবে কথার কথা 25,000 পাউন্ড, আমার তো দেখতে হবে তার অ্যানুয়াল ট্রানজাকশনটা কেমন, তার বিজনেসটা কেমন, ভায়াবল কিনা, সে কি লোক এনে আপনার আরো যদি 10 জন আনতে চায় তার কন্ট্রাক্ট আছে কিনা হোম অফিস কাউন্সিলের সাথে, লোকাল অথরিটির সাথে। তো এগুলো চেক করে এখন তারা চেক করছে। তাদের টনক নড়েছে যখন অলরেডি মানুষ এটাকে মানে কমপ্লিট ম্যাচড আপ করে চলে গেছে। এখন যদি কোনো কোম্পানি আপনার বলে যে আমার 5 জন লোক দরকার, তখন তারা চেক করতেছে খুব কঠিন ভাবে যে ঠিক আছে আমাদেরকে এখন কন্ট্রাক্ট দাও, আমাদেরকে তোমার বিজনেস ব্যাংক স্টেটমেন্ট দাও, লাস্ট 6 মান্থসের, তুমি এইটা দাও সেটা দাও, কতগুলি স্টাফ আছে সবার কন্ট্রাক্ট পেপার পাঠাও, প্রত্যেককে তুমি রাইট অফ ওয়ার্ক চেক করছো কিনা সেগুলি পাঠাও। সো দ্যাট মিনস হচ্ছে তারা সাম সর্ট অফ কমপ্লায়েন্স করে চেক করে এখন দিচ্ছে। তো এটা তো আগে করলেই হইতো। এই ওয়াইড স্প্রেড এক্সপ্লয়টেশন তোমরা সুযোগ দিছো, মানুষ করছে, তো এখন যে সুযোগ না দিত তাহলে করতো না। এটা তো তাদের চাবিটা তো তাদের হাতে, তাই না? আমরা চাই না এ ধরনের অ্যাবিউজ হোক। নিশ্চয়ই কর্মী সংকট রয়েছে এনএইচএস এর। 150,000 কর্মীর প্রয়োজন এই কেয়ার ইন্ডাস্ট্রিতে। তো নিশ্চয়ই কাজেরও সুযোগ রয়েছে এবং উভয় পক্ষকেই এই নিয়মগুলো মানতে হবে। তবে আজকে থেকে একটা বড় পরিবর্তন আসছে ব্যারিস্টার সঞ্জয়। এই সংবাদটি বলে আমরা প্রশ্ন উত্তরে যাব। অনেক দর্শক অলরেডি আপনার আজকে থেকে যে পরিবর্তনটা আপনি দেখেছেন যে আপনার স্পেশালি সেই হোয়াইট পেপার থেকেই পরিবর্তনগুলো শুরু হয়েছে।
সো আজকে এই তো জানুয়ারি, আজকে থেকে যে পরিবর্তনটা সেটা হচ্ছে মূলত ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টের ক্ষেত্রে রিকোয়ারমেন্টসটা হচ্ছে আগে ছিল B1 লেভেল, এখন আমরা বলছি হচ্ছে B2 লেভেল, হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু আপনার আইএলস এর 5.5 ইন্ডিভিজুয়ালি। সো এটা কিন্তু রিয়েলি হার্ড। এটা হঠাৎ করে এই যে বেড়েছে, ধরেন আপনার যারা কেয়ার ইন্ডাস্ট্রিতে এসেছে তাদের কিন্তু ইংলিশটা ছিল, আই মিন ফর অল স্কিলড ওয়ার্কার ভিসাস, কিন্তু এটা ছিল আগে B1 লেভেল, হুইচ ইজ আইএলস এর 4 সমান। বাট এখন হঠাৎ করে ইন্ডিভিজুয়ালি 5.5 পাওয়া কিন্তু রিয়েলি টাফ সামটাইমস, বিকজ হয়তো আপনি ওভারঅল হয়তো 7 পেয়ে যেতে পারেন, একটাতে হয়তো 5 পেয়ে গেলেন, 5 পেয়ে গেলেন কোনো একটা ব্যান্ডে, লাইক রিডিং, লিসনিং, রাইটিং, স্পিকিং, কোনো একটাতে হয়তো আপনি কম পেয়ে গেলেন, তাহলে কিন্তু আপনি B2 লেভেলটা হচ্ছে না। সো B2 লেভেল বা আমরা এ লেভেলের সমপরিমাণ যেটাকে বলি সেটা হচ্ছে আপনার 5.5 পেতে হবে। সো এটা কিন্তু রিয়েলি হার্ড ফর আদার পিপল। বাট আবার যারা এই দেশে আছেন, যারা অলরেডি কোনো একটা মাস্টার্স ডিগ্রি বা একটা অনার্স ডিগ্রি করেছেন এই দেশ থেকে, তাহলে কিন্তু তারা এক্সাম্পটেড। তাদের এই ডিগ্রিটা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু অলরেডি আপনার B2 level. So they don't need to do any sort of like other English test to switch to skill worker. যে এই দেশে মাস্টার্স করতে পারবে তার তো ইংলিশ টেস্ট দেওয়া দরকার নাই, ও তো ইংরেজিতে পড়েই মাস্টার্সটা দিয়েছে। না, তারপরও এই অনার্স বা মাস্টার্স যদি এই ডিগ্রি করে সেটার ইকুইভ্যালেন্টটা ধরা হয় হচ্ছে আপনার অলরেডি আপনি ইতিমধ্যে যারা কেয়ার ওয়ার্কার ভিসায় চলে এসেছেন, জি হ্যাঁ, এখন সামনে তাদের ভিসা এক্সটেনশনের জন্য কি এই B2 এটা লেভেল? এটাই হচ্ছে যে যারা আগে চলে এসেছেন, আমরা এই জন্যই বারবার বলি যে যারা যে নিয়মে এসেছে, হোম অফিস কিন্তু হঠাৎ করে আসলে বলতে পারবে না যে তোমাকে আজকে B1 দিয়ে আসছো, তোমাকে আজকে এখন C1 দিতে হবে বা B2 দিতে হবে, এটা কিন্তু বলতে পারবে না। এই জন্যই আমরা বলি যে আইনগুলো সাধারণত রেট্রোস্পেক্টিভ এফেক্ট থাকে না, যে যেটা যখন হবে তখন থেকে এবং তারপর থেকে কার্যকর হবে, তখন থেকে কার্যকর। নতুন যারা আসবেন এই ক্যাটাগরিতে একদম ফর দ্য নিউ এন্ট্রান্ট, আই মিন যারা এখানে নিউলি এই রুটে ঢুকবেন তাদের জন্য এটা মানে কার্যকর। এই রুটটা যদি আপনি একটু পরিষ্কার করতেন, কোন রুটে আসলে B2 বাধ্যতামূলক? এখানে 3টা রুট মূলত ওরা বলেছে, সেটা হচ্ছে একটা হচ্ছে স্কিলড ওয়ার্কার ভিসা, আরেকটা হচ্ছে আপনার হাই পটেনশিয়াল ইন্ডিভিজুয়াল HPI, আরেকটা হচ্ছে স্কেল আপ ভিসা। তো এটা মূলত সহজভাবে বলতে গেলে আপনার হাই পটেনশিয়াল যেসব লোকজন অলরেডি হাই পটেনশিয়াল, বুঝছেন, মানে তাদের পটেনশিয়ালিটিটা অনেক হাই এনিওয়ে, তারা বিশ্বের 100 আপনার মানে টপ ইউনিভার্সিটি থেকে পড়ে আসবে, তার তো অলরেডি আপনার ইংলিশটা তো এমনিতেই হাই থাকবে। সো এটা কেন করছে তাদেরকে, আই হ্যাভ নো আইডিয়া এট অল, বিকজ হাই পটেনশিয়াল ভিসাটা হচ্ছে যে আপনার বিশ্বের সবচেয়ে বড় বড় ইউনিভার্সিটি থেকে, যে লিস্টের একটা লিস্ট আছে ওদের 100 মতো ইউনিভার্সিটি, এখান থেকে যে সব আপনার লোকজন এখানে আসতেছে তাদেরকে 2 বছরের একটা মানে ধরে নেওয়া হয় অ্যাজ ইফ তারা এই দেশের সমপরিমাণ একটা কোর্স কমপ্লিট করেছে, এবং তাদেরকে তারা 2 বছরের একটা ভিসা দেয়, হুইচ ইজ গ্রাজুয়েট ভিসার মতো, PSW এর মতো। সো এটা তারা অলরেডি, আমি মনে করি যে অলরেডি তাদের সেই যোগ্যতাটা রয়েছে, B2 লেভেল তার অলরেডি রয়েছে, এটা না আনলেও পারতো। আর স্কেল আপ ভিসাটা হচ্ছে যে এটাও কিন্তু একটা স্কিলড ওয়ার্কার ভিসাই, এটা হচ্ছে এই স্কেল আপ হচ্ছে এমন কিছু কোম্পানি রয়েছে এখানে, যে কোম্পানিগুলোর খুব দ্রুত গ্রোথ হয়েছে। মনে করেন যে আজকে তারা বিজনেস শুরু করেছে 3 জন এমপ্লয়ি নিয়ে, আগামী বছর 1 বছর পরে দেখা গেল যে তাদের 15 এমপ্লয়ি হয়ে গেছে, তারপর দেখা গেল যে তাদের মানে 45 এমপ্লয়ি হয়ে গেছে। তো এইরকম যদি তারা দ্রুত গ্রোথ করতে পারে, তারা কিন্তু আপনার স্কেল আপ ভিসার জন্য আবেদন করতে, স্কেল আপ লাইসেন্সের জন্য আবেদন করতে পারে, এবং এই ক্ষেত্রেও দেখা গেছে যে তাদেরকে নিয়োগ করতে হলে আপনার B2 লেভেলের ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটা থাকতে হবে। তো এটা ডেফিনেটলি হাই। এখন এই ক্ষেত্রে যারা আপনার আগে থেকে প্রস্তুতি নিয়ে ছিল যে আমি তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স করেছি আপনার B1, হয়তো এখানে যখন আবার
নতুন করে স্কিলড ওয়ার্কার ভিসা চালু হবে তারা হয়তো আসার একটা ইচ্ছা পোষণ করেছিল, এরকম হয়তো অনেক লোকজন রয়েছে। তাদের জন্য এটা কিন্তু একটা বিরাট মানে একটা বাধা বা রেস্ট্রিকশন হয়ে গেল, কারণ তাদেরকে নতুন করে আবার ইংলিশের দক্ষতা বাড়াতে হবে। B1 থেকে B2 লেভেল হুইচ ইজ অ্যাট লিস্ট 5.5 পেতে হবে।